9 বছরের সম্পর্কের পর আমার প্রেমিক আদিব আমায় আজ জানালো, সুপ্তি, তুই আমার পরিবারের সাথে ঠিক যাবে না, আর খাপ খাওয়াতে পারবি না। ধুম সরে বসেছিলাম ক্যাবের চেয়ারে, মুখ দিয়ে যেন কথায় বের হতে চাইছিল না। যেখানে আমার কথার যন্ত্রণায় আদিবের কান ঝালাপালা হয়ে যেত। কি বলবো আমি? আকাশটা মনে হচ্ছিল আমাকে ছুঁয়ে যাচ্ছে, আর পৃথিবীটা শূন্য মনে হচ্ছিল। কোথাও কেউ নেই, একদম শূন্য নিস্তব্ধ চারদিক। আমার ঘোর কেটে গেল আবার আদিবের ডাকে। কী রে, কিছু বলছিস না যে? কি বলবো? আসলে দেখ, তুই রান্না করতে পারিস, আমি মাছ কাটতে পারি না, ঘর গুছাতে না। আমাদের পরিবারের বউদের বাইরে বের হওয়া কিন্তু নিষেধ। 9 বছর ধরে জেনে আসছি যে আমি ঘুরতে ভালোবাসি। আমাদের পরিবারের বউদের চাকরি করাও নিষেধ। আমি ছোট থেকেই নিজের পায়ে দাঁড়াতে চাইতাম, তুই এটাও জানিস। সেই জন্য তো হবে না রে। সেই ছোট থেকে আমার আর আদিবের সম্পর্ক। আদিবই আমার প্রথম প্রেমের প্রস্তাব দেয়, আর আমি না করে দিই সবার কাছে। এমনকি আদিবের বাসায় বিচার দিয়ে কী যে লঙ্কাকাণ্ড করেছিলাম। শুনেছিলাম আদিপ অনেক মারও খেয়েছিল, আর এরপরে বলে গিয়েছিল আমায় ভালোবাসে। বাসা থেকে বেরো নাকি করে দিয়েছিল। বাবা মা মামা সকলের কথায় অবাধ্য হয়েছিল, আমাকে এক দেখায় ভালোবেসে ফেলেছিল বলে। ঘটনার ফলশ্রুতি এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে আদিব সুসাইডও করতে গিয়েছিল। আমি অবশ্য এসব শুনে গলে গিয়েছিলাম। তারপর কথার পৃষ্ঠে কথা, বহুদিন পর দেখা, আবারও দেখা আর প্রেম, সব কিছু যেন না চাইতে হয়ে গিয়েছিল। আর এভাবে কেটে গিয়েছিল বহুদিন, তারপর বছর, আর তার উপর কিছু বছর। এখন আদিবের মাও আমাদের ব্যাপারটা মেনে নিয়েছে। আদিবও অনেকটা বড় হয়েছে, মায়ের সাথে আরও ফ্রি হয়েছে। আমার সাথে তার মায়ের কথা বলিয়ে দিল। প্রথমে আন্টি, তারপর মা ডাকা শুরু। ছোট ছোট বিষয় ঝগড়া, আর আদিবের এসে বলা সরি, আর আমার সর্বকালের ঝাড়া ডায়লগ, সরি বললেই সব ঠিক হয়ে যায় না। এসব মিলিয়ে কেটে গেল আরও কিছু বছর। আর এখন বর্তমানকালের কিছু বছরগুলো এমন হয়েছে যে সরিটা আমি বলি, সে হয়তো হুঁ বলে, রাগ করে ব্লক করে সেই রাখে। আমি হয়তো নিজে থেকেই দেখা করতে গিয়ে সব ঠিক করি। এভাবে ঠিক থাকেও কিছুদিন, কিন্তু আবার আসলে আদিব খুব চরিত্রবান আর বুদ্ধিমান ছেলে, অনেক বাস্তবিক। কিন্তু আমি যে সেই আবেগেই প্রেমে পড়েছিলাম, তাই বিয়ের বয়সে এসে আদিবের এমন অতি বাস্তবিক কথা প্রেমিকা হিসেবে মেনে নিয়ে নিজেকে যখন আদিবের বউ হিসেবে কল্পনা করছি, বড্ড বেমানান লাগছে। না, ক্যাফেতে আর বসে থাকা যাবে না, কেমন অসহ্য লাগছে। আমি কাঁদতে কাঁদতে বাসায় চলে এলাম। বাসায় ঢুকতে আম্মু জিজ্ঞাসা করলো, কী রে, আদিবের সাথে দেখা হলো? কবে দেখতে আসছে ওরা তাহলে? আম্মু বাবাই কেউই আদিবকে শুরুতে মেনে নেয়নি। নিজের কত বিয়ের ঘর যে ভেঙেছি আদিবের জন্য, তার হিসাব নেই। অনেক কষ্টে খাওয়া দাওয়া বন্ধ করে রাগ দেখিয়ে দরজা বন্ধ রেখেই তবেই বাবা মাকে রাজি করেছিলাম। আদিবের বেতন 10,000। পরিবারের অবস্থা তেমন ভালো না, এসব নিয়ে আমার কখনো কোনো মাথা ব্যথা না থাকলেও বাবা মার এতে ছিল ঘোর আপত্তি। কিন্তু আমার জেদের কাছে এই আপত্তি বর্ষটা স্বীকার করলো। আম্মুকে কিছু না বলে আমার রুমে চলে এসেছি। দরজা বন্ধ করে বেসিংয়ে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এবার আয়নায় নিজেই নিজেকে বেশ কিছুক্ষণ দেখে আবার আমি কি আয়নায় প্রতিবিম্ব আবিষ্কার করে বললাম, তুই কত বোকা রে সত্যি। যখন ছেলেটা প্রেম করতে এসেছিল, কেন তুই স্টামে তার লিখিত দলিল নিলি না? কেন তখন সেই দলিলে তাকে দিয়ে স্বাক্ষর করিয়ে এটা লিখে রাখলি না যে তুই তার এবং তার পরিবারের যোগ্য কিনা? কেন তুই বুঝলি না কোন মানুষের যখন তার খুব ভালো লাগার মানুষটির ব্যাপারে জানা শেষ হয়ে যায়, তখন তার প্রতি মানুষের আগ্রহ কমে যায়। মানুষ মাত্রই পরিবর্তনশীল, আর গিরগিটির মতো রং বদলায়। যার জন্য আদিব তার পরিবারের বিরুদ্ধে গিয়েছিল, পরিবারের কথা অমান্য করেছিল, আর আজও সেই পরিবারের দোহাই দিয়ে তোকে ছেড়ে দিচ্ছে। আম্মুর ডাকে আবারও ঘোর কাটলো, আর তার হাজারো প্রশ্নের ভিড়ে এটা লুকাতে পারলাম না যে আদিব আমায় বিয়ে করতে চায় না। কথাটা শোনা মাত্রই আম্মুর অপমানজনক কথায় যেন আমার বুকের ভেতরে ক্ষততে লবণ আর মরিচ ঢালার স্বাদ পাচ্ছিলাম। বাবাও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। অপরদিকে আমি ভাবছিলাম আদিবের মাকে সব বলবো, বা আদিবের হাতে পায়ে ধরে ওকে বিয়ে করতে রাজি করাবো। কিন্তু মন তা করতে চাইছেই না, বিবেকের কাছে বাধা পড়ছিলাম বারবার।
আসলে অনেক বছরের সম্পর্ক তো, তাই সম্পর্কের চেয়ে সময়ের বাঁধনের বাধা পড়ায় গিয়েছিলাম বেশি। কথা বলাটা যেন অভ্যাস হয়ে গিয়েছিল। অভ্যাসের ফলশ্রুতিতে আদিপ আর আমি একে অপরের খোঁজ নিতাম। কেমন আছে আদিবই, কিন্তু আদিপ তখনও বিয়ে করতে নারাজ। আমিও জোরাজুরি বা তাকে প্রতারণা করে আখ্যাও দেয়নি, কারণ আমি জানতাম আদিমের যা মন চায় তাই করে। আর আদি ভুল কিছু কখনো করতেই পারে না। আসলে বিশ্বাস করাটা সময়ের সাথে কখন যে রক্তে মিশে গিয়েছে বুঝিনি। আর আমার মেয়েটাও বড্ড অদ্ভুত, কাউকে ভালোবেসে ফেলে তার প্রতি আসক্ত হয়ে যায়। এভাবে চলতে চলতে সত্যি সত্যি বিয়েটা ঠিক হয়ে গেল বাবার বন্ধুর ছেলের সাথে। আর এবার না করারও মুখ নেই, আমার আত্মহত্যা করার মতো সাহস নেই। দেখতে এসে আংটি পরিয়ে চলে গেল। ঠিক করেছে বিয়ের কার্ডটা আগে আদিপকেই দিব। আজ মনটা শক্ত করে আবার আদিপের ক্যাফেতে আসতে বললাম। সম্পর্কের নতুনত্ব আদিপ নিজ থেকে আগে এসে আমার জন্য অপেক্ষা করতো। তার নাকি আমার জন্য ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করতে ভালো লাগতো। আর এতে নাকি আমাকে অনুভব করে বেশি, আর ভালোবাসাও বাড়ে। গত 1 বছর যাবৎ অবশ্য আমি তার জন্য অপেক্ষা করি ঘন্টার পর ঘন্টা, আর সে ব্যস্ততায় দেরি করে ফেলে। অথচ আমি নাকি ছিলাম তার পৃথিবী। আমার ফোন চুরি করে সারা রাত কথা বলার দিনগুলো কবে যা হারিয়ে গেল চোখের পলকে, টেরই পেলাম না। কত শখ ছিল ওর আমার নিজের ফোন হবে, আর ওকে আমার সাথে আমার ফোন দিয়ে লুকিয়ে লুকিয়ে কথা বলতে হবে না। আজ দামি ফোন তো হলো ঠিকই, কিন্তু কথা বলার মানুষটা কই? এসব ভাবতে ভাবতে আর ভাবনার ঘোর কাটিয়ে আদিব এসে আমার সামনের চেহারে ধপাস করে বসে বলল। 9 বছরের সম্পর্কের পর আমার প্রেমিক আদিবকে আজ কীভাবে আমার বিয়ের কার্ডটা দিব ঠিক বুঝে উঠতে পারছি না। ক্যাফেটের সামনে চেহারটায় আদিব বেশ ফুরফুরে মেজাজে বসে আছে, আর গুনগুন করে গানও গাইছে। কাউকে বিয়ে করতে চেয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম মন থেকে, আর সেও প্রতিজ্ঞাবদ্ধ ছিল। আর সময়ের ব্যবধানে তার আবেগ হয়েছে শূন্য। কমেছে আমার প্রতি মায়া আর টান, আর আমারও থেকে নেই কিছু। সময়ের স্রোত চলছে সব। আসলে কারোর জন্য জীবনের কিছুই থেমে থাকে না, ঠিক চলে যায়। হয়তো যেভাবে চালানোর পরিকল্পনা করা হয়েছিল সেভাবে চলে না, আর ভালো মন্দ হিসেবের মাঝে পড়ে না। আরিফ, এই নে আমার বিয়ের কার্ড, তোকে প্রথম দিলাম। কিছুটা ভূত দেখার মতো চমকে ওঠে। বিয়ে মানে কার বিয়ে? বললাম তো আমার বিয়ে। আমাকে তো জানালি না কার সাথে আর কবে। কার্ডেই সব দেওয়া আছে। এই তো জানালাম। কিছুটা উদাস আর দুঃখী মনে। আদিবটাও না এমন অদ্ভুত। যখন আমি তার সাথে সারা জীবন পার করার আশায় তার প্রতীক্ষায় ছিলাম, তখন আমায় ঠিক আগ্রহ করেছিল। ঠিক যখনই আমি ওকে ওর কাঙ্ক্ষিত মুক্তি দিতে চাইলাম, তখনই ওর চোখ মুখের কষ্টের ছাপ স্পষ্ট। হয়তো আমার প্রতারক বলে বন্ধু মহলে এই দুঃখী মুখটা নিয়ে ঘুরে বেড়াবে, আর আমি আখ্যায়িত হব প্রতারিকা প্রেমিকা নামে। আদিব শোন, যাওয়ার আগে শেষ একটা কথা বলে যাচ্ছি। বল। পরবর্তীতে যখন বিয়ে বা প্রেম করবি, একটু কষ্ট করে বাসা থেকে জেনে নিস তারা কেমন মেয়ে চায়, আর নিজের মনের সাথেও কথা বলে নিস সে কি 9 বা 10 বছর পর বদলে যাবে কি না। আসি। কান্নাজড়িত কণ্ঠে। বাসায় আসার সাথে সাথে আদিবটা কল দিল। না, ধরবো না, অনেকটা দেরি হয়ে গিয়েছে। তাছাড়া একমাত্র মেয়ে হিসাবে আমারও বাবা মার প্রতি কিছু দায়িত্ব তো রয়েই যায়। 2বার কলটা বেজে কেটে গেল। ঠিক 5 মিনিট পরেই নিজের জেদের কাছে অত্যন্ত লুকিয়ে থাকা ভালোবাসা জিতে গেল। আর কেন ফোন করেছে জানার আগ্রহ দমাতে না পেরে কল দিয়ে বসলাম। হ্যালো, ফোন দিছিলি কেন? আমি তো সব বলে এসেছি, তাহলে আবার এখন কেন? না, এমনিই দিলাম। সত্যি তোর বিয়ে? হ্যাঁ। আচ্ছা, ভালো থাকিস, আর মনে পড়বে তোকে খুব। এতটুকু বলতেই কলটা কেটে দিলাম। মেয়েদের এই মন নিয়ে যত সব ঝামেলা, একবার মায়ে জড়িয়ে গেলে আর ছাড়তেই চায় না। এখন আদিব যদি আমায় ফোন না দিত, মনকে ঠিক বুঝ দিয়ে নিতাম যে বিয়ের কার্ডটা পেয়ে আদিব খুশি হয়েছে আর মুক্তিও পেয়েছে। কিন্তু এখন এই আদিবটা আমায় জ্বালিয়ে মারলো, অবহেলা করে ছেড়েও যেতে চাইছে। আবার যখন মুক্তি পাচ্ছে আমায়, তখন আমার মায়ায় জড়িয়েও ফেলছে। এক প্রবল দ্বিধায় ভুগছি আমি। এমন সময় বাবা এলো হাতে গয়না বাক্স নিয়ে। মারে, জানি তোর জীবনে একটা খুব খারাপ সময় গিয়েছে। তুই আমাদের একমাত্র মেয়ে,
তাই আমাদের বাবা মা হিসাবে সব শখ আহ্লাদ তোকে ঘিরেই। এই গহনাগুলো তোর মা আর আমি টাকা জমিয়ে জমিয়ে খুব শখ করে বানিয়েছিলাম আমাদের মেয়েকে গয়নায় মুড়ে দেব বলে। এই যে নিজ হাতে তোর বিয়ের একটু সব আয়োজন করছি, তোর ভবিষ্যৎটা নিজ হাতে গুছিয়ে নিশ্চিত হতে পারছি। এই জীবনে এই তো ঢের, আর কি প্রয়োজন? তাছাড়া দুলাল আমার বন্ধু, একই শহরে থাকা হতো না বলে তোদের সাথে দেখাও করা হয়নি, তাই চিনিস না। শুনেছি তার ছেলে খুব ভালো, তুইও ভালো থাকবি মা। বাবা চলে গেল, কিন্তু আমায় আবার আরেকটা মায়া আর কর্তব্যবোধে জড়িয়ে দিয়ে গেল। বাবা মার প্রতি মায়া আর পরিবারের প্রতি কর্তব্যবোধ। এই মুহূর্তে দাঁড়িয়ে কেন জানি না জীবনের আর বিয়েই করতে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে বিয়েই কী সব। যদিও আমার ভাবনা অবাস্তব ভিত্তিহীন, তবুও মন বলছে ভালো হতো। এমন সময় মা এলো হাতে ফোন নিয়ে, আমাকে পাশে বসিয়ে খুব আনন্দিত নয়নে বলল, এই নে নিলয়ের নাম্বার, কথা বল, বিয়ের আগে একটু একে অপরকে চিনে নে। প্রথমে নীলা নামটা শুনে কেমন ধূপ করে উঠছিল বুকটা। এক মুহূর্তের জন্য আদিব শুনছিলাম। মাকে হতাশ করে দিয়ে বললাম, নাম্বার লাগবে না, যা কথা তোমরাই বলে নাও। জোর কদমে আগাতে লাগলো বিয়ের আয়োজন। বাসার সব আত্মীয় স্বজনরা চলে এসেছে। এরই মাঝে আদিবের মায়ের ফোন। হ্যালো সত্যি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনলাম বিয়ে করছিস। তবে বিয়েটা করছি না, বাবা আম্মু ঠিক করে দিয়ে দিচ্ছে। তুমি কেমন আছো? প্রেশারটা নর্মাল আছে তো? রাখ তোর প্রেশার। তা আমার ছেলেকে যখন বিয়েটাই করবি না, প্রেমটা করতে এসেছিলি কেন? তুই সবটা জানো না, তাই এমন বলছো। জানি জানি, সব জানি। শুনলাম তোর বরটা খুব বড়লোক। হয়তো সেটাই কারণ, ভালো থাকিস। আদিবের মা হয়তো অভিমান করেছে। আসলে সব মায়েরাই নিঃসন্তানের সুখ দুঃখের কথা সবার আগে ভাবে। নিজের মায়ের কাছেই হয়তো সন্তানের বড় অপরাধও বড় নয়। সে যাই করুক, সবার আগে নিজের সন্তানের সুখ চাহিদা। তবে কেন জানি না নিজেকেও অপরাধী লাগছে। আদিবটা অবহেলার পর আমাকে আবার অপরাধী করে। সালো, ফেসবুকে ঢুকে দেখলাম অনেকেই মেসেজও করেছে। বেশিরভাগ মেসেজই আমাকে আর আদিবকে নিয়ে করা। বেশিরভাগ মেসেজগুলো এমন যে, এত বছরের সম্পর্কের পর তুই কীভাবে পারছিস বিয়ে করতে? আপু, আদিবদাকে এভাবে কষ্ট দিতে পারছো তুমি? শুনলাম বোন নাকি খুব ধনী, তা আদিবকে কী কারণেই ছেড়েছেন নাকি ম্যাডাম? এই হলো আমার ইনবক্সের অবস্থা। হয়তো গ্রুপে গ্রুপে আমায় নিয়ে সমালোচনা ঝড়ও বইছে। আসলে আদিবের আমার প্রতি করা অন্যায় আর অবহেলাগুলো ছিল লোকচক্ষুর অন্তরালে, তাই তা কারো চোখে পড়েনি বলে কেউ সেই দিক থেকে বিচার করছে না। সেই সব শুধু আমার মনের কষ্টের ছাপ ফেলে গিয়েছে সকলের অগোচারে। কিন্তু আমার বিয়েটা স্পষ্ট, তাই সবাই একদিক থেকে, অর্থাৎ বলা যেতে পারে একদিক থেকে বিচারে মত্ত। আমরা মানুষরা বড্ড অদ্ভুত, যা দেখি তাই বলি, ঘটনার পৃষ্ঠায় ঘটনা দেখার চেষ্টা করি না। আজ রাত পার হলে আমার গায়ে হলুদ, কাল বিয়ে। আদিবের দেওয়া সমস্ত উপহারগুলো বের করছি। এগুলো আমি সারা জীবন বয়ে নিতে বেড়াতে পারবো না। আমার বুকের উপর বোঝা হয়ে থাকবে আর কাটার মতো বিঁধবে। অশ্রুসিক্ত নয়নে উপহারগুলো শেষবার দেখছি। কত মায়া, আবেগ, অনুভূতি, স্মৃতি জড়িয়ে আছে এগুলোই। আমি কখনো আদিবের দেওয়া উপহারগুলো ব্যবহার করতাম না। এসব কাল এক বান্ধবীর কাছে দিয়ে যাব আদিবকে ফেরত দিতে। যতই জিনিসগুলো দেখছি ততই মায়া বাড়ছে। আচ্ছা, আমি পালিয়ে যাই আদিবের সাথে? সি সি, কী ভাবছি এসব? বাবা মায়ের সমাজের মুখ থাকবে না তাহলে? মন সকল বোঝার ঊর্ধ্বে, তাই হয়তো মানতে চাইছে না, আর মানতেও পারছি না। তাছাড়া আদিব মানবে না। এমনটা ভাবতে ভাবতে বিয়ের দিন চলে এলো। আমার পালিয়ে যাওয়ার ইচ্ছা পরিকল্পনা মাটি দিয়ে আজ বিয়ে করছি। হঠাৎ আমার পাশে বসা বান্ধবীর ফোনে আদিবের নাম্বার থেকে কল। ফোনটা ধরার সময় পাওয়ার আগে কাজী সাহেব এসে হাজির। আমি আর আমার মাঝে ছিলাম না। মন বলে কিছু অনুভব করছিলাম না, অঝরে কেঁদেই যাচ্ছিলাম। আর এরই মাঝে বিয়ে হয়ে গেল। আমার চেনা শহর আর মানুষগুলোকে ছেড়ে চলে এলাম ভিন্ন এক শহরে। ফুলসাজার খাটে বউ সেজে বসে আছি। আদিবকে নিয়ে কল্পনা করা এই দিনে আজ দিনটা ঠিক থাকলেও বদলে গেছে মানুষ। তবে আমার কাউকে ঠকানোর অধিকার যে
নেই। তাছাড়া যে আমায় বিয়ে করছে তারও অধিকার আছে আমার অতীত সম্পর্কে জানার। আজই সব বলে দিতে হবে। ঘড়িতে বাজে রাত 12টা। এই সময় নিলয় ঘরে প্রবেশ করলো। আমি ঘরের পায়চারি করছিলাম আর ভাবছিলাম নিলয়কে সব কীভাবে বলবো, আর শুরুটাই বা কিভাবে করব, কিভাবে বোঝাবো যে আমার ওকে এই মুহূর্তে স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব না। আমারও তো মন আছে, আমিও তো আর নিজের মনের উপর জোর খাটাতে পারি না। নতুন বইয়ের এবং চিন্তিত মুখে পায়চারি দেখে নিলয় খুব অবাক হলো মনে হলো। তাকে আরও অবাক করে দিয়ে বললাম, আমার আপনার সাথে কিছু কথা আছে। ফুল সাজা রাতেই আমার নতুন বরকে আমার প্রেমিকের কথা বলে দিয়েছিলাম, সাথে এটাও বললাম এই মুহূর্তে আমাকে তার স্ত্রীর ভূমিকা পালন করা সম্ভব না। কয়েক মাসের প্রেমিক হলে তাও একটা কথা ছিল, 9 বছরের সম্পর্ক ছিল আমাদের। নিলয় মানে আমার বোন আমাকে ছেড়ে দিবে নাকি, আমার অতীত মেনে নেবে, এসব কিছুই কথাগুলো বলার আগে মাথায় কাজ করছিল না বা আসেওনি। মাথায় তখন শুধু একটা কথাই ছিল যে কিভাবে তাকে সব গুছিয়ে বলবো, কিভাবে শুরু করব। তবে কথাগুলো বলার পর নিলয়ের নিস্তব্ধতা এক মুহূর্তে আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি আর মনে মনে দীর্ণতা আনছি, যাতে বের করে দিলেও অনুনয় বিনয় করতে না হয়, আবার বাবা মায়ের উপরেও বোঝা না হতে হয়। আমার ভাবনার আর নিলয়ের নিস্তব্ধতা পাঠ শেষ করে নিলয় শুধু একটা কথাই বলে, ঘর থেকে বেরিয়ে গেল। ঘুমিয়ে পড়ো। আমার মনে হাজারো প্রশ্নের ভিড় এসে জড়ো হয়। নিলয় কেন আমায় 9 বছরের সম্পর্কের কথা আর সেটা ভাঙনেরও কারণ জেনে কিছুই বলল না? নিলয় কি কাল আমাকে বের করে দিবে? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে উঠতে পারলাম না। আর সকালে ঘুম ভাঙল ননদের ডাকে। ওটার সাথে সাথে ননদের প্রশ্নের মুখে পড়লাম, এ কী ভাবি, ভাইয়া অন্য ঘরে ঘুমাচ্ছে যে? কিছুই বললাম না, কিছুটা এড়িয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হতেই খেলাম আরেকটা ধাক্কা। বিয়ে বাড়িতে মানেই ভোরের বাড়িতে যতজন আত্মীয় এসেছিল সকলেই আমার ঘরে এসে জড়ো হয়েছে, আর নিলয় কেন ঘর ছিল না তার গুঞ্জন। এ তো মহাবিপদ। আজ আবার বউ ভাত, বাবা মা আসবে, তারাই সেসব শুনলে বড্ড কষ্ট পাবে। হঠাৎ নিলয় ঘরে ঢুকে পরিস্থিতি আর পেট খারাপের কথা বলে ভালোভাবে ঠান্ডা করে দিল। আসলে নিলয়ের পরিবারও তো মান সম্মানের ব্যাপার আছে, এই যে তাই রক্ষা। এরই মাঝে নিলয় আমার সাথে খুব দরকার ছাড়া একটা কথা বলে না, আর পরিস্থিতি রাতে ওর ঘরে খাটে আমাকে থাকতে দিয়ে সে থাকে নিচে। যদিও ওই দিকে আমার কোনো মাথা ব্যথাই নেই। বউ ভাত নিলয়ের বাড়ির আত্মীয়দের আপ্যায়ন, নতুন বউয়ের কর্তব্য, শাশুড়ি থেকে রান্না শেখা, ননদের চাহিদা মেটানো, আর তার সাথে আড্ডায় ব্যস্ত আমি আমার 9 বছরের অভ্যাস কাটিয়ে উঠতে চলছি। অভ্যাসটা ছিল আদিবের সাথে কথা বলা, যার সাথে কথা বলা ছাড়া একটা দিনও থাকতে পারতাম না, যার সাথে 5 ঘন্টা কথা না হলেই গাল ফুলিয়ে দিতাম, আর তার মাঝে মাঝে আমায় ভুলে গিয়েছে, সে বদলে গিয়েছে ভেবে ফুপিয়ে কাঁদতাম। এই মুহূর্তে এসে এটা আবিষ্কার করলাম যে ব্যস্ততা মানুষের সব ভুলিয়ে রাখতে পারে। তবে হ্যাঁ, যখন সংসারে এইসব ঝামেলা থেকে কিছুটা একা থাকি, যখন সন্ধ্যার পরে ছাদে কিছুটা সময় কাটাই বা নির্ঘুম কোনো রাত কাটে, হঠাৎ যখন খুব ভোরে ঘুম ভেঙে যায়, খুব মনে পড়ে তখন আদিবের, আমাকে আর আমার আদিবকে দেওয়ার কথাগুলো। কত বিকেল একসাথে হাতে হাত রেখে ভবিষ্যৎ সংসারের পরিকল্পনা করে কাটিয়েছি, আমাদের সন্তানের নাম ঠিক করেছি। এসব ভাবলে গাল বেয়ে 2 ফোঁটা জল পড়ে যায়। ঠিক তখনই মনটা আবার আদিবের সাথে কথা বলতে উথাল পাথাল করে। ফোনটা হাতে নেই, কিন্তু ফোন আর দেওয়া হয় না। নম্বরটা এখন আর চোখ বন্ধ করে ডায়াল করতে পারি না। এখন সময়টা কাটছে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে আত্মীয়দের বাড়ি ঘুরতে ঘুরতে। নিজেদের মাঝে মিল থাকুক বা না থাকুক, প্রকৃতির রীতি এড়ানোর সাহস আমাদের নেই। পরিবার আর সমাজ নামক শিকলে আমরা বাঁধা। এখন আদিবকে আরেকটু ভুলে গিয়েছি। দেখা যাচ্ছে আগে প্রতিদিন একবার করে কথা বলার শখ জাগত। ও এই আত্মীয়দের ভিড়ে আর ঘুরতে ঘুরতে নিজের ক্লান্ত শরীর নিজেকে নিয়ে ভাবার সময় পায় না। আত্মীয়দের বাড়িতে ঘোরার পাট শুকিয়ে এখন নাকি নীলের বন্ধুরা আসবে তার বউকে দেখতে। নীলের পরিবার সবাই গিয়েছে গ্রামে, তাই সব রান্নাবান্না থেকে শুরু করে সব দায়িত্ব এলো আমার ঘাড়ে। নীলের টুকটাক যাই কথা বলে বা অর্ডার করে কিছুই ঠিক
মানুষের সাথে কথা বলার মতো না, অনেকটা রাগী আর ধমকে সুরে, দায়সারা কর্তাবতরা। শুরুতে এসব আমার গায়ে না লাগলেও আর এটা চেয়েছিলাম ভাবলেও কয়েকদিন ধরে আমার বেশ রাগ আর খারাপও লাগছে। মনের একদিন বলছে এমনই তো কথা ছিল, আবার অন্যদিক বলছে একসাথে এতদিন থাকছি, একটু ভালো করে কথা বলেও তো পারে। বাড়ির বুয়ার সাথেও তো আমার থেকে ভালো কথা বলে। নীলয়ের কথা যখন আমার মনে আঘাত করে, ঠিক তখনই আদিবটার কথা মনে পড়ে। ইস, আদিব কখনই পারতো না এভাবে কথা বলতে। নীলয়ের জায়গায় আদিব থাকলে খুব ভালো থাকতাম। মনে রয় আফসোস আর চোখে জল। আসলে মানুষের সন্তুষ্ট রই অভাব, আর কোনো মানুষের কাছে না থাকলে তার শুধু ভালো দিকই মনে পড়ে। মন থেকে মুছে যায় আদিবের করা আচরণ। এখন যদি আদিব এই আচরণগুলো করতো বা আদিবের সাথে বিয়ে হতো, আমার আফসোস তখনও থাকতো। মনকে সন্তুষ্ট করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। যাই হোক, বুয়াকে সাথে নিয়ে নিলয়ের বন্ধুদের জন্য নানা ধরনের খাবার রান্না করলাম। রান্নার ব্যস্ততায় আদিবের জন্য আফসোস আর নিলয়ের জন্য রাগ কিছুই অনুভব আর আসলোই না। আগেই বলতেছিলাম, ব্যস্ততা মানুষকে সব ভুলিয়ে রাখতে পারে। খাওয়া শেষে নিলয়ের বান্ধবীদের সাথে ছাদে বসে আড্ডা মারছিলাম। কথায় কথায় নিলয়ের দুজনের সাথে সম্পর্কের কথা উঠে এলো। একজনের সাথে ব্রেকআপের পর তাকে ভুলতে আরেকটি মেয়ের সাথে কথা বলতে বলতে বন্ধুত্ব থেকে সম্পর্কে জড়িয়ে গিয়েছিল নিলয়। কিন্তু মেয়েটি নাকি বিয়ে হয়ে গিয়েছিল। তখন নিলয়ের চাকরিও ছিল না। মেয়েটি নাকি বাবা মায়ের আর পরিবারের দোহাই দিয়ে নিলয় থেকে বিদায় নিয়েছিল। নিলয়ের সেই বান্ধবীটি হাসতে হাসতে বলল, জানো পরে কি হয়েছিল? আমি ওই মেয়েকে মেসেজ দিয়েছিলাম তার বিয়ের দিন। কি মেসেজ? বাবা মায়ের কথার বিরুদ্ধে যাবি না, তাহলে করলা ভাজি করলে খাস না কে সেরি? আপুর কথা শুনে খুব হাসি না পেয়েও আপু যে ময়মনসিংহের সেটা খুব ভালো করে বুঝতে পারলাম। রাতে নিজে নিজেই ভাবছি, নীলয় নিজে দুটো সম্পর্কে ছিল, তাহলে আমার সম্পর্কের কথা শুনে সে এমন রাগ কেন দেখাচ্ছে? সে কিছু বললেও সরাসরি বলা যেত, কিন্তু একই বাসা থেকেও শত্রুর মতো আচরণ কেন করছে? এই ছেলেগুলো না অদ্ভুত। নিজের সব ভুল বা দোষ দোষ না, কিন্তু প্রেমিকা বা বউয়ের দোষ আর দোষ থাকে না, মহা অন্যায় হয়ে যায়। তারা শুধু অন্যদের বিচার করবে নিজেদের দৃষ্টিকোণ থেকে, কিন্তু নিজেদেরগুলো নিয়েই ভাববেই না। এরই মাঝে নিলয়ের বাড়ির সকলে ফিরে এলো এক মহা প্রস্তাব নিয়ে। আমাকে আর নিলয়কে হানিমুনে পাঠাবে। কক্সবাজারের সব আয়োজনও করে ফেলছে। না করারও মুখ নেই, আর না করলেই সন্দেহ করে হাজার প্রশ্ন করবে। বাধ্য হয়ে প্রস্তুতি নিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম, ইস, বান্ধবীদের সাথে গেলে কত মজা হতো। সারা জীবন তাদের সাথে এই জায়গায় ট্যুর দেওয়ার প্ল্যানিং করে গিয়েছি, বাস্তবায়ন আর হয়নি। হঠাৎ করে মনে পড়লো, বেশ কয়েকদিন পরেই মনে পড়লো আদিবের কথা। আমাদের অনেক শখ ছিল 1 মাসে হানিমুনে খুব ঘুরে বেড়াবো। হঠাৎ করে এসব ভাবতে, মানে আদিবের কথা ভাবতে এমন অপরাধবোধ লাগছে কেন? তবে কি আমার মন নিজেকে ওই বাড়ির মানে নিলয়ের বউ ভাবতে শুরু করেছে? ভাবনার ঘোর কাটিয়ে ব্যাগ গুছানো মন দিলাম আর ঠিক করে নিলাম, হানিমুন টানিমুন কিচ্ছু না, নিজেই ঘুরতে তো আর পারবো। বিয়ের ঝামেলায় আর আদিবের বিরহের মনটা কেমন দুমড়ে গিয়েছে। সমুদ্রের কাছে গিয়ে সব ভুলে হালকা হয়ে আসি। পরের দিন রাতে বেরিয়ে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্যে, আর সকালে হোটেলে উঠলাম। আমার পর রিসেপশনে গিয়ে সব ফর্মালিটি সারছে আর আমি ওয়েট করছি। হুট করে আমার সামনে দিয়ে আদিবি রিসেপশনের এদিকে হেঁটে গেল। না চাইতেও উঠে তার পিছু পিছু যাচ্ছে। সে রুম বুকিং দিচ্ছে আর তার পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। প্রাক্তন প্রেমিক আদিবের সাথে অন্য মেয়ে দেখে বুকটা কেমন ধড়াস করে উঠল, তাও আবার হোটেলের রুম বুক দেওয়ার সময়। এমন দিন দেখতে হবে আগে থেকে জানলে আমি কখনোই হয়তোবা আমার বরের সাথে কক্সবাজার আসতাম না। আচ্ছা, আমিও তো বিয়ে করে ফেলছি, তাহলে আদিবই বা কেন আমার জন্য অপেক্ষা করবে? মনকে এই কঠিন সত্যি কথাটা বোঝাতে গিয়েও ব্যর্থ হচ্ছি বারবার। আর ব্যর্থ এই আমিকে নিয়েই এখনও হতবাক হয়ে আদিবের দিকেই তাকিয়ে আছি। তবে আদিব আমার প্রতি নেই কোনো ভ্রুক্ষেপ, হয়তো দেখেনি বা দেখতেও চায়নি। মন শুধু বলে যাচ্ছে একটা কথাই, আর কিছুদিন তো অপেক্ষা করতে পারবো।
আমার চলে যাওয়া কি তার মানে একটু দাগ ফেলেনি? কষ্ট কি হয়নি একটুও? প্রতারকের থেকে প্রতারিত হওয়া পরেও আমার তো ঠিকই তার বিরহে প্রায় হাহাকার করে ওঠে মনটা। ইচ্ছে হয় চিৎকার দিয়ে উঠি। ছেলেদের চেয়ে মেয়েদের মন যে সত্যি খুব নরম, তা আবারও প্রমাণিত। নিলয়ের সাথে হোটেলের ঘরে চলে এলাম। নিথর আমি আমাকে কিছুতেই আর ধরে রাখতে পারছি না। এক বুক দমবন্ধ অনুভূতি আমাকে গ্রাস করে রাখছে। নিলয় মানে আমার বর জানতে চাইলো বাইরে যাব নাকি। না করে দিয়ে শুয়ে পড়লাম। আর পারছি না আমি এখানে থাকতে, পারবই না। যত তাড়াতাড়ি না এই স্থান ত্যাগ করছি আমার মুক্তি নেই। নিজেকে জেলখানায় কয়েদি মনে হচ্ছিল। নিলয় ঘরে আসতে কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, ফিরে চলো। নিলয় অনেকটা চমকে উঠল, যেহেতু সে আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না আর আমাদের সম্পর্কের কোনো নামই নেই, তাই অজুহাতও চাইল না, শুধু বলল ব্যবস্থা করছি। মনে ভয় নিয়ে এক রাত রয়ে গেলাম সেই হোটেলের। ভয়টা ছিল এই যে যদি বের হয়ে আদিবকে আবার ওই মেয়ের সাথে দেখে ফেলি। পরের দিন চলে এলাম আর বাড়ি আসতেই আবার সেই প্রশ্নের মুখে, কেন এলো তাড়াতাড়ি? আর তাড়াতাড়ি বললেও ভুল হবে, একদিন থেকেই কেন কক্সবাজার থেকে চলে এলাম? আমার শরীর খারাপ আর নিলয়ের অফিসের জরুরি মিটিং, এর কথা বলে নিলয় আবারও আমায় বাঁচিয়ে নিল এক গাদা প্রশ্নের মুখ থেকে। কিন্তু সন্দেহ যেন যায় না শ্বশুরবাড়ির লোকের, তার উপর নতুন বউ, সবাই যেন ভুল ধারায় মত্ত। বিএসসিটা শেষ করে ওই ফাঁকে বিয়েটা হয়ে গিয়েছিল। এমএসসিটা করতে চাইছি এখন। আসলে এখন এসব থেকে দূরে থাকাও এটা একটা পন্থা, আর ইচ্ছে তো আছেই। কিন্তু আবার পড়াশোনা শুরুর নাম শুনেই সাথে সাথে শুরু হয়ে গেল শ্বশুরবাড়ি থেকে নানা ধরনের কথাবার্তা, যা আমার দেহে কাটার মতো বিচ্ছে। আমার দাদি শাশুড়ির ভাষ্য মতে আমার বউ ঘরে তুলছি, কোনো স্কুল কলেজের ছাত্রী না। আর নতুন বউ, অনেক তো পড়াশোনা করছো, এখন কই বাচ্চা কাচ্চার সংসারের কথা ভাববো? তা না, আবার কলেজে ভর্তি হইব। কতদিন আর হয়েছে বিয়ার? আমার শাশুড়ির সম্মতি সুরে মাথা নাড়লেন, কিন্তু আমি আমার ইচ্ছায় অনড়। তাই শ্বশুরবাড়িকে খুব অল্প দিনেই জেদি বেয়াদব বইয়ের উপাধিও পেয়ে গেলাম। বদলে গেল সকলের আচরণ, আর পেরে উঠতে না পেরে সিদ্ধান্ত নিলাম কিছুদিন বাবার বাড়ি থেকে আসি। কিছুদিনের জন্য আমার বাবার বাড়িতে গিয়ে থাকতে চাই। সকলেরই নতুন বউকে বাবার বাড়িতে এক্ষুনি কিছুদিনের জন্য পাঠানো নিয়ে সমস্যার অন্ত নেই, কিন্তু নিলয় বলে উঠল, আমি কাল নিয়ে আসবো আপনাকে। নিলয় কি আমায় সাপোর্ট করলো, নাকি আমার অসহ্য লাগছে বলে আমার থেকে মুক্তি পেতে রাজি হয়ে গেল? দ্বিধায় পড়ে গেলাম। আসলে অনেক দিন যাবৎ আদিবের আমার থেকে মুক্তি চাওয়ার আকাঙ্ক্ষা দেখে আমার মনে এটাই গেঁথে গিয়েছে যে আমাকে কারোর হয়তো সহ্য হয় না। আমার থেকে সকলেই মুক্তি কামনা করে, এখন সেটা সাপোর্টে হোক। আসলে মানুষ যা দেখে অভ্যাস হয়ে যায়, বাকি সব তার কাছে তেমনই লাগে। তবে বাবার বাড়ি এসেছি বলে বাবা মা যে খুব খুশি হয়েছে তাদের মেয়েকে দেখে, এমনও নয়, কিন্তু আমার আশাটা তাদের কাম্য ছিল না। আমার মায়ের বড় বড় চোখ করে বলা কথাগুলো শুনেই সেটা স্পষ্ট বুঝলাম। সুপ্তি, তুই এখন আর হাতে ব্যাগ কেন? অনেকদিন পরে যাচ্ছি, তাই বাবা মা খুশি হবে হয়তো। আসলে আমার এই ভাবনাটা ছিল ভুল। এবার বাবার দিকে তাকালাম, তার কপালে ভাঁজ আর বিন্দু বিন্দু ঘামও জমেছে। আমাদের দেশে প্রায় পরিবারগুলোতে বিয়ে দিলে দায়মুক্ত, আর বিয়ে হয়ে গেলে মেয়ে শত অশান্তি নিয়ে শ্বশুরবাড়িতেই থাকবে, এই রীতি চলে এসেছে বহুদিন ধরেই। কিন্তু বিয়ে হলেই যে মেয়ের প্রতি দায়িত্ব আরও দ্বিগুণ বেড়ে যায়, তা মানতে প্রতি পরিবারই নারাজ। তাদের কথা হলো, যাই হোক না কেন শ্বশুরবাড়ির মাটি কামড়ে থাকতে হবে। প্রতি পরিবারে যদি বিয়ের দিন তাদের মেয়েকে বলে দিত, আমার ছেলে, তার পরিবার আর্থিক আর সামাজিক অবস্থা দেখছি, মনের অবস্থা নাই, তাই যাই হয়ে যাক আমাদের দরজা তোমার জন্য চিরদিন খোলা থাকবে, তাহলে হয়তো মেয়েদের স্বামীর বাড়িতে নির্যাতন আর নিজের ডিপ্রেশন দুইই কমে যেত। কিন্তু আফসোস, মাকে জানালাম নিলয় আমার দিকে অফিসে চলে গিয়েছে। কিন্তু নিলয় আমার সাথে বাড়ির ভেতরে কেন এলো না? এর দায় আসলে আমার উপর? তুই নিশ্চয়ই জামাইয়ের সাথে ঝগড়া করে চলে এসেছিস, তাই জামাই ভেতরে আসেনি। আচ্ছা, তুই কি আমাদের একটু শান্তি দিবি না? মায়ের কথায় এবার কিছুটা না ঠিক অনেকটাই রাগ হচ্ছে, কারণ
ঝগড়া তো আমি করিনি, শুধু মনের বিরুদ্ধে। নীলয়ের অফিসে কাজ আসে তাই চলে গিয়েছে, এটা বলে চলে এলাম আমার ঘরে। আর পেছন থেকে শুনতে পারছিলাম মা জিজ্ঞেস করছে রাতে নিলয় আসবে কি না, কিন্তু আমি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। দরজাটা বন্ধ করে নম্বর খুঁজছি, আদিবের এক বন্ধুর নাম্বার। আদিবের বিয়ের বিষয়টা খোলসা না হওয়া পর্যন্ত মনে শান্তি পাচ্ছিলাম না। খুব জোরে অবশেষে এক ডায়েরির পাতায় নাম্বার পেলাম। হ্যালো আকাশ ভাইয়া, আমি সুপ্তি। হ্যাঁ আকাশ বলছি। সরি আপু, ঠিক চিনতে পারলাম না। কোন সুপ্তি? আমি এখন আদিবের প্রাক্তন। ও হ্যাঁ, চিনতে পেরেছি। ভাইয়া আদিব কি বিয়ে করেছে? হ্যাঁ প্রায় হ্যাঁ, প্রায় 1.5 বছর সম্পর্কের পর বিয়ে করেছি। কয় বছর ভাইয়া? 1.5 বছর। আচ্ছা ভাইয়া, রাখছি। কিন্তু আমার সাথে আদিবের সম্পর্ক শেষ করে আমার বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস। তার মানে আমাকে অবহেলা এই ছিল কারণ? এখন পুরোটা স্পষ্ট আমার কাছে, সব দিক থেকে নিঃসঙ্গ লাগছে। আচ্ছা, আমাকে দেখতে দেখতে আদিবের কি বিতৃষ্ণা চলে এসেছিল? কই, আমার তো চলে আসেনি। তবে এখন অনেক বিতৃষ্ণা অনুভব করছি, হয়তো আদিবের থেকেও বেশি। নীলয়কে ফোন দিলাম, এক্ষুনি এসে আমাকে নিয়ে যেতে বললাম। নীলয় শুধু আচ্ছা বলল। নীলয় চলে আসবে কিছুক্ষণের মাঝেই। ব্যাগ নিয়ে আবার আমার রুম থেকে বেরিয়ে পড়লাম। বের হতে মায়ের প্রশ্ন, কি ঝামেলা বাদী এসেছিস? মাকে জানানোর কিচ্ছু হয়নি। আর কিছু হলেও তোমাদের আর আমার দায় নিতে হবে না। আমি আমার নিজের দায়িত্ব নিজেই নিতে পারি। আর এই বাসায় আমি আর আসবো না। কথা শুনে মা চর মেরে বসলেন। আর এরই মাঝে নীলয় চলে এলো। গালে হাত দিয়ে নীলয়কে বললাম চলো। নীলয় কিছুটা বিভ্রান্তিতে পড়ে গেল, কিন্তু আমি এসব কিছু আগ্রহ করে গাড়িতে গিয়ে বসলাম। নীলয় গাড়িতে উঠে বলল, কোথায় যাব জানি না। নীলয় গাড়ি চালাতে থাকলো। হঠাৎ করে অনুভব করছিলাম এই একজনই হয়তো আছে যে রেগে থাকলো আমি কিছু বলার সাথে সাথে কখনোই না করেনি। নিলয়, আমি এমএসসি করতে চাই। নিলয় সেইবারও শুধুই বলল আচ্ছা। শ্বশুর বাড়িতে গিয়ে নিলয় জানালো আমাকে ভর্তি করিয়ে দিবে। আবার আবার সকলের আপত্তি সুর তুলল, কিন্তু নিলয়ের এক কথা সবাইকে চুপ করিয়ে দিল। আমি চেয়ে আমার বউ উচ্চশিক্ষিত হোক। আসলে শ্বশুর বাড়িতে সবাই এক হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যদি স্বামী পাশে থাকে তাহলে যে যেমনই হোক না কেন সবার সাথে মানিয়ে থাকা যায়, আর প্রাপ্য সম্মানও পাওয়া যায়। তা প্রমাণিত করতে পেরে নিলয়ের প্রতি সত্যি আজ খুব কৃতজ্ঞতা বোধ করছে। আজ সকালে আমি নিলয়ের সাথে এমএসসিতে ভর্তি হতে যাচ্ছি। এরই মাঝে কয়েক মাস পর আবার আদিবের কল। বিয়ের এত মাস পর প্রাক্তন প্রেমিকের ফোন দেখে শুধু অবাকই নয়, মনে মনে তার জন্য রাগ ঘৃণাও হচ্ছিল। হয়তো রাগ আর ঘৃণাটা তো তীব্র হতো না যদি না জানতাম সে অতীতে আমার সাথে প্রতারণা করেছে। আসলে মানুষ সব মাপ করতে পারলেও প্রতারণা মাপ করতে পারে না। প্রতারণা যেন এক গরম লোহার হাতল, যা একবার মন ছুঁয়ে গেলে দাগ থেকে যায় আজীবন। ফোনটা ধরবো নাকি ধরবো না ভাবতে ভাবতে ধরে ফেললাম। মনের জমা সকল তিক্ততা আজ কথার মাধ্যমে তাকে শুনিয়ে দিব। এই দায় থেকে আমার আজ মুক্ত হতে হবে। ফোনটা ধরতেই, কি পাইছো কি তুমি? এখন আমাকে জ্বালিয়ে যাবা? একটু শান্তি দিবা না? এখন তো তোমারও বিয়ে হয়ে গিয়েছে, এখন একটু রেহাই দাও আমায়। এতে অন্যায় আমার আর সহ্য হচ্ছে না। অথচ এই কথাগুলো আমার তোমাকে বলা উচিত ছিল, তোমার করা অন্যায়ের জন্য। মানুষ নিজের দোষ অপরের উপর চাপিয়ে নিজে মহাশাস্তে খুব ভালো পারে। তুমি আকাশকে ফোন দিয়েছো কেন? তোমার আমাকে ঠকানোর নমুনা জানাতে? এইটুকু বলে ফোনটা কেটে দিলাম। অনেক কিছু বলার পরিকল্পনা শুরুতে করে থাকলেও কথা বলার সময় পরে আর মুখ দিয়ে কিছু বেরই হলো না। অথচ যে দোষী সেই আমার থেকে বেশি কথা শুনিয়ে গেল। দোষীদেরই তাদের দোষ আর ভুল ঢাকতে বেশি কথার প্রয়োজন পড়ে। বের হবেন কখন? আপনার ভর্তির কাজ শেষ করে আমাকে অফিসে যেতে হবে। আমার তো অফিসে কাজ আছে, সারাদিন তো আর অপেক্ষা করতে পারি না। নিলয়, হ্যাঁ চলুন। গাড়িতে যেতে যেতে নিজেকে একবার স্বার্থপরের কাতারে চিন্তা করলাম। যেই নিলয়কে আমি স্বামী হিসেবে মেনে নিতে চাইনি, এখন তার থেকে কলেজে ভর্তি হওয়ার জন্য সাহায্য কামনা করছি। অবশ্য এখনও তাকে স্বামীর মতো ভাবছি না। একজন উপকারী বন্ধুর তালিকায় তাকে ফেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমি কি খুব বেশি স্বার্থপরের মতো আপনার থেকে সুবিধা নিচ্ছি?
আপনি আমাকে স্বামী হিসেবে না মানলেও সামাজিক রীতিতে আমার স্বামী হিসেবে কিছু কর্তব্য আছে। আমি শুধু আমার কর্তব্যই করছি। আর আপনি কর্তব্যের খাতিরে আমার থেকে সাহায্য চেয়েছেন। এখন যদি আপনার প্রাক্তন আপনার স্বামী হতো তাহলে আপনি তাকে বলতেন এটাই প্রকৃতির রীতি। আর এখন চুপ থাকেন। গাড়ি চালানোর সময় এত কথা ভালো না। নিলয় আমাকে প্রাক্তন নিয়ে কিছুটা খোঁচা দিলেও আমাকে সাপোর্ট করা কর্তৃত্ব বোধও হচ্ছে। ভর্তির কাজ শেষ করে বাড়ি ফিরেই সবার মাঝে থতমত ভাব উপলব্ধি করলাম। হয়তো আমার ভর্তি নিয়ে বাড়ির এই হাল, তবে অহেতুক সামাজিক রীতিতে এই বাড়ির বউ আমি, তাই তাদের থতমত ভাব দূর করার শান্তির পরিবেশ সৃষ্টি করা আমারই কর্তব্যের মাঝে পড়ে। তারা আমার ভর্তি হওয়াতে নারাজ ছিল বলে আমিও অভিমান করে থাকলে তাদের সাথে দূরত্ব আরও বাড়বে। আসলে আমার মনটাও আজ ভালো, আর মন ভালো থাকলে সব কর্তব্য পালন করতে মন থেকে আগ্রহ পায় আর ভালো লাগে। রান্নাঘরে ঢুকেই সবার পছন্দের খাবার বানালাম। সবাই খেয়ে যে অনেকটা খুশি হলো, মুখে না বললেও তা স্পষ্ট বুঝতে পারলাম। আর শাশুড়ি মায়ের বাতের ব্যথার জন্য আসার সময় একটা মালিশের তেলও নিয়ে আসছি। খাবারের পরে ওটাও দিয়ে মালিশ করে দিচ্ছি। মা হয়তো আরাম পাচ্ছে, আমার পানে সন্তুষ্ট দৃষ্টিতে তাকালো। এবার ননদের ঘরে গিয়ে আমার থেকে একটা থ্রি পিস দিয়ে আসলাম। বিয়ের পরের দিনই সে ওইটা খুব পছন্দ করেছিল। খুশিতে তো আমায় জড়িয়ে ধরলো। তবে দাদি শাশুড়ি এখন আমার উপর অসন্তুষ্ট, কথা শুনিয়েই যাচ্ছে। উনাকে পান সাজিয়ে দিলাম কিন্তু খেলো না, কিছুটা মন খারাপ হলো বটে। আমি একা সবার মন জয় করতে পারবো এমন তো নয়। কেউ কেউ থাকবে এদের যাদের আমাকে ভালো লাগবে না। সবাইকে নিয়েই তো সংসার। আমি কি সংসার করছি? তাহলে আমি কি নিলয়ের বউ হয়ে গিয়েছি? ভাবতে অনেক বেশি লজ্জা পেয়ে লজ্জা মিশ্রিত চোখে নিলয়ের ছবির দিকে তাকিয়ে আছি। এই প্রথম নিলয়কে ভালো করে দেখছি। না, খুব খারাপ না কিন্তু দেখতে। তবে মনে এখন আর কোনো নিলয়ের ব্যাপারে দ্বিধা আর অনীহা আসছে না। হয়তো কারোর সাথে থাকতে থাকতে তার প্রতি মায়া চলে আসে। মন না চাইলেও আসে, আর মনের উপর কারো তো হাত নেই। চা বানাচ্ছি, নীলার অফিস থেকে আসার সময় হয়ে গিয়েছে। আসতেই চাটা দিতে হবে। কলিং বেলটা বাজতে দরজাটা খুলে মুচকি হাসি দিলাম। কি করে ফেললাম? হাসতে তো চাইনি। নিলয় কি ভাবলো কে জানে। তবে এই প্রথম নিলয়কে চা বানিয়ে দিচ্ছি দেখে সে বেশ অবাকই হলো। যদিও কিছুটা বলল না ধন্যবাদ ছাড়া। আমার কিছু বই লাগবে, আমি কাল অফিস থেকে আসার সময় নিয়ে আসব, কিন্তু আমার যদি মনে থাকে। কাজের চাপে আমাকে কিন্তু কিছু আনতে বলে ভুলে যাই আমি। আপনার নম্বরটা দিন, আমি মনে করিয়ে দেব। প্রথমে নাম্বার নেওয়া, এরপর বই আনা, এটা সেটা আনার অজুহাতে ফোন দেওয়া, কথা বলা, কথার পৃষ্ঠে আবারও কথা বলা, চা বানিয়ে দেওয়া, একসাথে খেতে বসা। এসব করতে করতে আমাদের মাঝে জড়তা অনেকটাই কমে গিয়েছে। সম্পর্কটা ভালোবাসার সম্পর্ক পর্যন্ত না গেলেও একে ভালো পর্যন্ত বলাই যায়। নিলয়ের সাথে তার অফিস থেকে সাজেকে ঘুরতে এসে সম্পর্কটা আরও ভালো দিক এগাচ্ছে। এরপর আমরা প্রায় ঘুরতে যেতাম, আর এইভাবে এক পা দুপা করে আমাদের মাঝে এখন আর জড়তা নেই বললেই চলে। আসলে মানুষ সব কিছু সব সময় সাথে খাপ খাওয়াতে বাধ্য করে জিতেও যায়। 3 বছর হয়ে গিয়েছে, সম্পর্কটা এখন ভালো সম্পর্ক থেকে ভালোবাসার সম্পর্কে রূপ নিতে শুরু করেছে। এমএসসিটা শেষ করে বসে আছি, তবে এখন চাকরি করার ইচ্ছে পোষণ করছি। সেই আবার শ্বশুরবাড়ির চাকরি করা নিয়ে অশান্তি। তাদের বাড়ির বউয়েরা চাকরি করে না, আর কত কি। এবার তো আমার বাবা মাকেও ডেকে এনেছে মিটিং করতে, যাতে আমি চাকরি করতে না চাই, আর তারা আমাকে বোঝায়। এ তো হাঙ্গামা দেখে আমারও চাকরি করার ইচ্ছে চলে গেল। কাউকে আর কিচ্ছু বললাম না। কিছুদিন পরেই দেখছি এক সফটওয়্যার কোম্পানি থেকে চাকরির ইন্টারভিউ ইমেল এসেছে, কিন্তু আমি তো কোনো সিভি জমা দিইনি। বুঝতে আর বাকি রইল না, এটা নিশ্চয়ই নিলয়ের কাজ। এরপর আমি আর নিলয় মিলে আমার পরিবার আর নিলয়ের পরিবারকে বুঝিয়ে অনেক কষ্টে রাজি করালাম। আমারও ইচ্ছেটা আবারও ফিরে এলো। আসলে পাশে কেউ সাহায্য জোগানোর মতো থাকলে সকল বাধাই অতিক্রম করা সম্ভব হয়। সফটওয়্যার কোম্পানিতে একজন ইঞ্জিনিয়ার হিসাবে আর ভালো কোডিং পড়ার সুবাদে চাকরি আমার হয়ে গেল। আজ আমার অফিসে প্রথম দিন। নিলয় আমায় নিয়ে যাবে, সবাইকে বলে অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবার মুখে সন্ধ্যার আঁধার নেমে এসেছে।
ভাবলাম প্রথম বেতনের টাকা দিয়ে সবার জন্য উপহার কিনে এই আঁধারের মুহূর্তের মাঝে একদিন কাটিয়ে দেব। এই আশায় অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। আমার ডেস্ক, আমার কম্পিউটার সব কিছু দেখে একজন মেয়ে হিসাবে এত বেশি খুশি আর গর্ব হচ্ছিল যা হয়তো ভাষায় বোঝানো সম্ভব না। কিন্তু পাশের ডেস্কের দিকে চোখ যেতেই আমার উজ্জ্বল হয়ে জল আর করা চোখ দুটি যেন মেঘের আধার নেমে এলো। পাশের ডেস্কে আদি বসে কাজ করছে। সেই বেইমান চেহারাটা চিনতে আমার খুব বেশি কষ্ট হয়নি। মনে মনে ঠিক করে নিলাম এখানে আর কাজ করব না। আজকে আমার প্রথম আর শেষ দিন। এমন কারোর সাথেই বসে সারাদিন কাজ করা আমার পক্ষে শুধু অসম্ভবই নয়, বরং আরও অসহ্যেরও বটে। মনে মনে খুব শক্ত হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললাম আজই না করে দিব। আজকের মতো শুধু কাজ করে যাব। হঠাৎ করে দেখলাম আদিব আমার দিকে তাকিয়ে আছে, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। এখন আমার বেশ অস্বস্তি লাগছে। এরই মাঝে লাঞ্চ টাইম হয়ে গেল বলে মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিয়ে উঠে অফিসের ক্যান্টিনে চলে গেলাম। প্রথম দিন তাই সকালের সাথে ব্রেকফাস্ট টাইম পরিচিত হচ্ছিলাম। এমন সময় আমার পরিচিত কণ্ঠে ডাক, সুপ্তি। পেছন ফিরে দেখলাম আদিব। মুখ ঘুরলেই সেখান থেকে চলে আসব। তখন আবার, সুপ্তি দাঁড়া, তোর সাথে আমার কথা আছে, প্লিজ দাঁড়া 1 মিনিট। বেইমানটার অনুনয় শুনে মানুষ হিসাবে ভদ্রতার খাতিরে দাঁড়ালাম। জি বলুন, কি বলবেন? তোর সাথে আমার কিছু কথা আছে, আর তোকে আমি অনেক দিন যাবতই খুঁজে বেড়াচ্ছি। আর কি ভাগ্য দেখ, আজ এই অফিসে আমার শেষ দিন। অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে আর আজই তোর সাথে আমার দেখা। নাটক বন্ধ করেন। আমার আপনার সাথে কথা নেই। আর আপনি এই অফিসে চাকরি করেন জানলে আমি কখনোই জয়েন করতাম না। সত্যি তোর সাথে অন্যায়ের ফল আমি পেয়েছি। যে ঋণের মানে আমার বউয়ের আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় সে অন্য সম্পর্কে জড়িয়ে আমার মান সম্মান সব শেষ করে, আমার পরিবার আর সমাজের মুখ দেখানোর পথ বন্ধ করে অন্য ছেলের সাথে স্কটল্যান্ড চলে যায়। ও যেদিন একটা চিঠি ফেলে চলে গেল সেদিনই খুব কেঁদেছিলাম। আর তোর সাথে যে একই অন্যায় করেছিলাম সেটা উপলব্ধি করেছিলাম। মানুষ যখন এখন আমায় দেখিয়ে বলে ওই দেখ ওর বউ ভেঙে গিয়েছে, তখন নিজেকে খুব অসহায় লাগে। পারলে আমাকে মাফ করে দিস, বলে আলিফটা চলে গেল। আমি মনে মনে ভাবছিলাম আল্লাহর পাপের শাস্তি পৃথিবীর কিছুটা ভোগ করায়, তবে সেই শান্তি থেকে সবাই ভুলটা বুঝতে পারে না। আদিব যে বুঝতে পেরেছে এই অনেক। বাড়ি ফিরে গেলাম চাকরি করব বলে ভাবতে ভাবতে, কিন্তু বাড়ি ফিরে আবার সেই অফিসে যাওয়া নিয়ে অশান্তি। আমি চলে গেলে ঘরের কাজ করার লোক থাকে না। গিয়ে দেখি ঘরের সমস্ত কাজ পড়ে আছে আর সকলের মুখে অসন্তুষ্টের ছাপ। অফিস থেকে গিয়ে ঘরের সমস্ত কাজ করছি, এরই মাঝে নিলয় এসে সোফায় গায়ে এলিয়ে দিয়ে চা চাইছে। অথচ আমার দুজনেই সারাদিন অফিসে কাজ সামনে এসেছি। আর ছেলে মেয়ের তফাৎটা খুব করে উপলব্ধি করছে। এভাবেই কাটতে লাগলো দিন। আর শাশুড়ির নাতি ও নাতনির মুখ দেখার জন্য আগ্রহ বাড়ছে। অফিসে যাওয়ার অপরাধী অফিস থেকে ফিরতেই ঘরের কাজ বাড়তি করে রেখে দেওয়া হয়, হয়তো সব আমার চাকরি ছাড়ার জন্য। কিন্তু শক্ত মানে সব করে দিই, চাকরিটা আমি করবই। আমার পরিচিত এটা, আমি কেন ছাড় দিব? নিজেকে এখন শুধু এই বাড়ি বউ হিসাবে পরিচয় দেই নাই, একজন চাকরিজীবী হিসাবেও পরিচয় দেই। এভাবে কেটে গেল আরও 1 মাস। হঠাৎ করে অপরিচিত নাম্বার থেকে ফোন ধরতেই বলল নীলয় অ্যাক্সিডেন্ট করেছে। আকাশটা মনে হলো মাথার উপর ভেঙে পড়ল। দৌড়ে গেলাম হাসপাতালে। আঘাত গুরুতরভাবেই লেগেছে, এখনই অপারেশন করতে হবে। অপারেশন ভালোভাবেই করা হলো। আর কিছুদিন পর নিলয়টা এখন কিছুটা ভালো আছে। দীর্ঘ 1.5 মাস হাসপাতালে থাকার পর নিলয়কে নিয়ে আজ বাসায় ফেরার পালা। কিন্তু অপারেশন, ইনজেকশন, ওষুধ খরচের পেছনে ক্যাশ যা ছিল সবই শেষ। হাসপাতালে থেকে ছাড়তে বেশ কিছু টাকার প্রয়োজন, আর এই টাকায় জোগাড় হলো আমার বেতনের টাকা থেকে। বাসায় আসার পর বিপদের সময় আমার চাকরিটা যে কতটা ভূমিকা পালন করলো তা বুঝতে পেরে শ্বশুরবাড়ির লোকের এতদিনের পর আমার চাকরির জন্য তারাও গর্ববোধ হলো, আর তারা সেটা মেনেও নিলেন। নিলয় সেবা করে নিলয়কে অনেকটা সুস্থ তো করেই দিলাম, সেই সাথে নিলয়ের মনে ভালোবাসার জায়গাটাও পরিপূর্ণভাবে পেয়েও গেলাম। বহু বছর পর আজ আমার মেয়ে রাজকন্যা আর নিলয়কে আমার জন্মদিনের ট্রিটটা আমার টাকাতে দিতে এত বড় রেস্টুরেন্টে নিয়ে এসেছি। রেস্টুরেন্টে ঢোকার সময় এক দম্পতি তাদের ছেলেকে নিয়ে বের হওয়ার সময় আমাদের দেখে দাঁড়িয়ে গেল। অনেক সম্মান আর শ্রদ্ধাবোধ মিশ্রিত আদিবের মুচকি হাসি আর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিল।
হয়তো আবার বিয়ে করেছিল, আর করবেই তো। কারোর জন্য তো কারো জীবন থেমে থাকে না। আমার যেমন আদিবের জন্য থেমে থাকেনি কিছু, আদিবেরও তেমন জেরিনের জন্য থেমে থাকেনি কিছু। আমিও শ্রদ্ধাবোধ ধরে রেখে ধন্যবাদ জানালাম আদিবকে। আর রাজকন্যা আদিবের ছোট্ট ছেলেকে তার হাতে চকলেটটা এগিয়ে দিল। একে অপরের সাথে সালাম দিলে যে যার পথে আবার হাঁটতে শুরু করলো। আমার আদিবের জন্য আজ নেই কোনো ঘৃণা। এসব ঘৃণা রাগ থেকে নিজের মনকে বহুদিন আগে সরিয়ে এনেছিলাম। শেষ হয়ে যাক, শেষ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে মরার মতো বেঁচে থাকা সম্পর্কগুলো, রয়ে যাক মানুষটির প্রতি শ্রদ্ধা আর সম্মান। এখানেই এক সময় ছিল নামের সম্পর্কগুলো নয়, নিজের মানসিকতার সার্থকতা।